বিভিন্ন কিছু চলছে। তবে এই মুহূর্তে সবচাইতে বড় খবর হলো জামায়াতে ইসলামীর নেতৃত্বের জোট। যদিও এটাকে বলা হচ্ছে আসন সমঝোতা, কিন্তু বাস্তবতা হলো এটা একটা জোটের মতোই কাজ করবে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে এই যে সর্বশেষ যে জোটটি ঘোষণা মানে বলা হয়েছে, এই জোটটা কিন্তু রীতিমতো রাজনীতিতে একটা উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি করেছে। কারণ এই জোটের মধ্যে যা আপনার জামায়াতে ইসলামীর যে জোটটা ছিল এতদিন ৮ দলীয় জোট বলা হলেও এখন এসে জমেছে প্রায় ১৩টি দল, কিন্তু এখানে প্রায় যুক্ত হয়ে গেছে ১৩টি দলের। এখানে একটা সম্ভাব্য একটা অবস্থান তৈরি হয়ে গেছে। তবে এখানে তার চাইতে সবচাইতে বড় চমক হলো বিএনপির সবচাইতে পুরাতন মিত্র এবং বলা চলে যে জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন সেই সময় বিএনপিতে যোগ দিয়েছিলেন তার সেনাবাহিনীর চাকরি বাদ দিয়ে, এবং বীর বিক্রম পদবীতে থাকা কর্নেল অলি আহমেদের এলডিপি যা যোগ দিচ্ছেন জামায়াতে ইসলামীতে, যেটা অনেক অনেক বড় একটা ব্যাপার। এবং মাত্র কয়েকদিন আগেই কর্নেল অলি আহমেদ কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন যে জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এরকম একটা কথা তিনি বললেও তিনি রাজনীতিতে পুরোপুরি ভাবে এই জায়গায় এসে দেখা গেল যে ভিন্ন রকম একটা পরিস্থিতি। এবং জামায়াতে ইসলামীর সাথে এখন যেভাবে বলা চলে যে যে জোটটা গঠন হলো, এই জোটটা কিন্তু বলা চলে যে একটা এক্সক্লুসিভ একটা জোট হয়েছে। কারণ এই জোটের মধ্যে ইসলামপন্থী দল যেমন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আবার তেমনি এখানে কিন্তু ইসলামের যে একটা মানে একটা এভারেজ অবস্থায় থাকার যে কথা দিয়ে জামায়াত ইসলামী থেকে বের হয়ে গেছিল সেই এবি পার্টি, যেটা ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ কয়েকদিন আগেই কিন্তু আমরা দেখেছি তার আসনে গিয়ে কি একটা অবস্থা হয়েছিল, তার উপর হামলা চালিয়েছিল বিএনপির নেতাকর্মীরা তার আসনে। সেই ব্যারিস্টার ফুয়াদ এবং মঞ্জু ওনাদের যে জোট সেই এবি পার্টি, যেটাকে তারা বলেছিল যে লিবারেল একটা তাদের দল, সেটা এখানে থাকবে। এবং সেই সাথে এখানে সেই এলডিপির মতন একটা দল এখানেও কিন্তু আছে, জেএসডির মতো একটা দল। এবং তার চাইতে বড় একটা চমক এই জোটে থাকতেছে, আর সেই বড় চমকটা হলো জুলাই আন্দোলনের যে বলা মানে আপনার মানে জুলাই যে বিপ্লবী যারা আছেন, জুলাই আন্দোলনের মেইন যে যোদ্ধা রয়েছেন, তাদের সংগঠিত যে দল এনসিপি, সেই এনসিপিও কিন্তু এই জোটের একটা অংশ। তো ইতিমধ্যে যেটা বলা হচ্ছিল যে এই এনসিপির সাথে আসলে জামায়াত ইসলামের ব্যাপক একটা সংঘর্ষ আমরা দেখলাম, এবং এই ব্যাপক সংঘর্ষের জায়গা থেকে সম্পূর্ণভাবে একদম উল্টো দিকে ঘুরে এসে যুক্ত হলো আপনার এই জামায়াত ইসলামীর সাথে। এবং যার কারণে একটা বড় ধরনের কিন্তু একটা ঝুঁকি এখানে এসে লেগেছে। আর সেই বড় ঝুঁকিটা আমরা গতকালকে একটা দেখেছি। তবে আজকে আর একটা হলো এনসিপির হাই ভোল্টেজ নেতা ডাক্তার তাসনিম জারা, উনি কিন্তু পদত্যাগ করেছেন এনসিপি থেকে, এবং এইটা নিয়ে বলা হচ্ছে যে তিনি জামায়াতে ইসলামীর সাথে যুক্ত থাকতে রাজি নয়। এই বিষয়টা কিন্তু আসলে ইতিমধ্যে মানে সবার সামনেই চলে এসছে, এবং তিনি নির্বাচন করবেন সম্পূর্ণ স্বতন্ত্রভাবে, এককভাবে নির্বাচন করবেন। এবং আরো একটা বড় চমক হলো এনসিপিতে একটা সমস্যা হিসাবে দেখাচ্ছে যে আপনার সাবেক দুই উপদেষ্টা, এই দুই উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী এদেরকে নিতে রাজি না। এক নম্বর হলো আসিফ আসিফ যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে উপদেষ্টা ছিলেন ছাত্রদের প্রতিনিধি হিসাবে, তিনি তাকে আসলে জামায়াত ইসলামী নিতে রাজি নয়। এবং আরো একজন, সেটা হচ্ছে মাহফুজ, এবং যিনি জামায়াত ইসলামী নিয়ে ক্ষমতা থাকা অবস্থায় অত্যন্ত আপত্তিকর একটা অবস্থার মধ্যে চলে গিয়েছিল। এবং সেই জায়গায় আমরা কিন্তু জামায়াতে ইসলামীর যে সেক্রেটারি জেনারেল ছিলেন মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু এখানে স্পষ্ট বলে দিয়েছিলেন যে বাপের সাথে বাপের পাছায় কামড় দেওয়া বা এরকম একটা কথা তিনি বলেছিলেন। তো অবস্থাটা কোন পরিস্থিতিতে চলে গিয়েছিল, তো সেটা কিন্তু এখন আবার মনে পড়তেছে। তো যার কারণে এখানে বর্তমান সময়ে এই আসিফ এবং এই যে মাহফুজ, এদেরকে জামায়াত ইসলামী নিতে রাজি নয়। কারণ এদের যে চিন্তা ভাবনা কথা সম্পূর্ণই কিন্তু
জামায়াত ইসলামী বিরোধী এবং তাদের চিন্তাধারা জামায়াত ইসলামীর সাথে খুবই বাজে একটা পরিস্থিতি কিন্তু একটা হয়েছিল। তো তখন আসলে এটা একটা শিক্ষা বলা চলে, কারণ মানুষের যখন ক্ষমতায় থাকে তখন তার অ্যাটিটিউডটা থাকে সম্পূর্ণ ভিন্ন, আর যখন ক্ষমতা না থাকে তখন তার পরিস্থিতি কি হয় তার প্রমাণ কিন্তু এই দুজন সাবেক উপদেষ্টার। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আমরা এই যে জোটটা জামায়াত ইসলামীর যে জোটটা, এই জোটের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু এটা আমরা বলতে পারবো যে একটা শক্তিশালী একটা জোট। যদিও এটা নিয়ে এখন পর্যন্ত অনেক কথা চলতেছে, অনেক এটা বাড়বে কমবে, অনেক রকম হবে, তবে এখন পর্যন্ত সবচাইতে বড় যে চমক, এই চমকগুলো হলো যে আপনার এই 13টি দল। তো এখানে আপনার এই জোটে যারা থাকবে, এক নম্বরে অবশ্যই জামায়াত ইসলামী থাকতেছে। তবে জোটের একটা আমার কাছে একটা এটা আনঅফিসিয়ালি একটা তথ্য আছে, আনঅফিসিয়াল। তো এটা নিশ্চিত হবে পরবর্তীতে হয়তো অফিসিয়ালি করবে। তো এখানে যে জোটটার ব্যাপারে বলা হয়েছে, সেখানে জামায়াত ইসলামী অনেক বড় ধরনের একটা ছাড় দিয়েছে, কারণ তারা ইতিমধ্যে প্রায় 300 আসনের প্রার্থী ঘোষণা করলেও 190টা আসনে তারা নির্বাচন করার মতন একটা অবস্থায় রয়েছে। তো এখানে আমরা যদি দেখি যে এই যে এখানে কাক কাক কয়টা দিয়েছে, এখানে খেলাফত মজলিস যেটা রয়েছে তাদের কিন্তু 15টি আসন ছেড়ে দেওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এবং এখানে বাংলাদেশ খেলাফত রিকশা মার্কা মানে মামুনুল হকের যে দল, মামুনুল হক, আল্লামা মামুনুল হক অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, এবং তার ইমেজ অত্যন্ত মানে আকাশচুম্বী একটা ইমেজ। এবং আল্লামা আজিজুর রহমান যে ছিলেন, আমি আসলে বলতে চাই যে জামায়াতে ইসলামীর এই যে আপনার মানে সর্বশেষ যে জোট ছিল বিএনপির নেতৃত্বে, সেই বিএনপির নেতৃত্বে 4টা জোটের 3টাই কিন্তু এখন জামায়াত ইসলাম, মানে এখান থেকে বলা চলে যে 4 দলীয় যে সফল জোট ছিল, এই 4 দলীয় সফল জোটের 3টাই এখন জামাতের সাথে, জামাত সহ, আর একটা এককভাবে শুধুমাত্র বিএনপি আলাদা। কারণ এলডিপি সাথে ছিল, এলডিপি চলে আসছে জামাতের সাথে। এবং এই যে আজিজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস, এই আল্লামা মামুনুল হকের যে দল, এটাও কিন্তু বিএনপির সাথে ছিল, সেটাও কিন্তু চলে আসছে, এবং জামায়াত ইসলামী তো আলাদাই আছে। মানে বিএনপি এই মুহূর্তে 4 দলীয় জোটের একমাত্র দল যারা এই সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্নভাবে নির্বাচন করতেছে। এবং তাদের সাথে যুক্ত হয়েছে বামপন্থী যে দলগুলো, সেটা হচ্ছে জুনায়েদ সাকির যে দল। যদিও এখন পর্যন্ত অনেক কথা আছে, হ্যাঁ, তবে বিপি নুরুল হক নূরের যে দল, গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ ভাই, আমি আসলে এটা নিয়ে কি বলবো, আমি জাস্ট দেখলাম যে ক্ষমতা, রাজনীতিতে একটা নীতি থাকে, কিন্তু শক্তিশালী একটা নীতি থাকে। এই নীতিটা আমি আসলে গণ অধিকার পরিষদে দেখিনি ভাই। আমি এর আগে মেহেদী সাফাদি নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছিল, শুনেছিলাম ভিপি নূরের সাথে, সেটা নিয়ে কিন্তু অনেক গ্যাঞ্জাম, দল টল ভেঙে চুরে এলেমেন, ওই যে আম তারেক আরো কতগুলো সব বেরিয়ে গেল, রেজা কিবরিয়া সহ কতগুলো দল বেরিয়ে গেল। তো সেই জায়গা থেকে আবারও তাদের যে নৈতিক স্খলন সেটা দেখা গেল, কারণ ওই দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা রাশেদ, সে কিন্তু চলে গেছে বিএনপিতে যোগ দিয়েছে একটা আসন পেয়ে, নিজের কষ্টের দল, হাতে গড়া দল বাদ দিয়ে। মানে বলা চলে যে ওই যে, আমি একটু বলতে চাই কিভাবে 10 বছর স্বামী স্ত্রী সংসার করে বাচ্চা জন্ম দিয়ে তারপরে বউ পালালো আরেকজনের সাথে, আমি এটা বলতে চাই। তো এই ঘটনা ঘটেছে আপনার গণ অধিকারে, কারণ বউ পালানো মানে দ্বিতীয় সর্বোচ্চ নেতা আর রাশে চলে গেছে বিএনপির সাথে। যাও, এটা সে যেতেই পারে, তবে আমার কাছে মনে হয়েছে যে নীতি নৈতিকতার যে জায়গাটা, সেই জায়গাটা বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে। তো যাও, বিএনপি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, সেটা নিয়ে আমার কোনো বলার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত বিষয় হলো যে 3 নাম্বার যে দলটা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই, তাকে দেওয়া হয়েছে 35টি আসন। এই ব্যাপারে আমরা সর্বশেষ যেটা মানে এটা কিন্তু সম্পূর্ণই আনঅফিসিয়ালি ভাবে পাওয়া, এটা কিন্তু অফিসিয়াল না। তো অফিসিয়ালের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ জোট গড়া ভাঙা এটা কিন্তু সমসাময়িক ব্যাপার, তবে এই মুহূর্তে সম্ভাব্য অবস্থা কিন্তু এটাই। এবং 4 নম্বরে আপনার দেওয়া হয়েছে এবি পার্টি, তাদেরকে 3টা দেওয়া হয়েছে। অবশ্যই মঞ্জু উনি একটা পাবেন, এবং ব্যারিস্টার ফুয়াদ একটা পাবেন, এবং 3 নাম্বার আরদুর কাকে দিবেন জানি না, তবে 3টা পেয়েছেন। এলডিপির কথাটা আসছে, এলডিপি এবং গণ অধিকার দুইটার সাথে কিন্তু বিএনপি একই রকম আচরণ করেছে, কারণ এলডিপির যে আপনার মহাসচিব ছিল, সেই মহাসচিবকে কিন্তু ভাগিয়ে নিয়ে গেছে বিএনপি। তো এটা হচ্ছে বিষয়। তো এলডিপির যে আপনার কর্নেল অলি আহমেদ, উনি আছেন,
তবে ওনার যে মহাসচিব উনি কিন্তু বিএনপিতে চলে গেছেন, একটা পদ পাইছে, উনি চলে গেছে। তো সবচাইতে বড় কথা হলো বিএনপি মানে পুরাতন বন্ধু, দীর্ঘদিনের বন্ধু সেই এলডিবি, যে এলডিবির কর্নেল অলি আহমেদ যুক্ত হয়েছিল জিয়াউর রহমানের সাথে, এবং বীর বিক্রম তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনি একজন পদবী প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। সেই বীর বিক্রম অলি উনিও কিন্তু এই জোটের সাথে আছেন। এরপর আছে লেবার পার্টি, লেবার পার্টিকে দেওয়া হয়েছে 3টা এবং এনসিপি কে দেওয়া হয়েছে 30টা। আমার প্রশ্ন হইলো এনসিপি কে 30টাতে দেওয়া হইলো, আসলে আমার মনে হয় যে তারা দল হিসাবে, আমি আসলে এখানে কিছু নেতা আছে আমি খুবই ভালোবাসি এবং আমি ব্যক্তিগতভাবে চাই যে তারা জিতে আসুক। তার মধ্যে এক নাম্বার আছে হাসনাত আব্দুল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমি এবার জামায়াত ইসলামের বাইরে দুইজনকে আমি সংসদে চাইছিলাম, দুইজনকে। এর মধ্যে হলো হাদি ভাই, আল্লাহ তাকে নিয়ে গেছেন, শহীদ হিসাবে কবুল করেছেন, আল্লাহ তাকে মাফ করুন, আল্লাহ তাকে, আমি তার বিচারের জন্য দাবি করি এবং তার বিচার যেন সুষ্ঠু বিচারটা হয়। এবং তিনি বলে গেছিলেন জীবন্ত অবস্থায় যে ভাই আমি যদি মারা যাই মারা যাবো, কিন্তু আমার বিচারটা একটু কইরেন। তো ভাই আমি সেটাই বলতে চাই, একজন ছোট্টখাটো মানুষ হিসাবে আমিও একতা প্রকাশ করছি, তার যেন এই যে হত্যাকাণ্ডের বিচার, সেই বিচারটা যেন হয়। তো আমি আসলে জামায়াতের বাইরে দুজনকে চেয়েছিলাম, তার মধ্যে একটা হলো এই হাদি ভাই, আর একটা হলো হাসনাত আব্দুল্লাহ। তো এই হাসনাত আব্দুল্লাহ উনি কিন্তু আছেন। তো এনসিপি থেকে এখন জামায়াতে যোগ দেওয়ার কারণে কিন্তু বের হয়ে যাওয়ার কথা রয়েছে ডাক্তার তাসনিম জারার, এবং উনি বেরিয়ে গেছেন, বলছেন যে উনি স্বতন্ত্র ভাবে নির্বাচন করবেন। সর্বশেষ সংবাদ কিন্তু এটাই দেখা গেছে। এখন বিষয়টা হলো যে নাসির উদ্দিন পাটোয়ারিদের ব্যাপারে জামায়াত ইসলামী কি ধরনের ব্যবস্থা নিবে, কারণ বিশৃঙ্খল কোনো দল, বিশৃঙ্খল কোনো মানুষকে কিন্তু জামায়াত ইসলামী পছন্দ করে না। জামায়াত ইসলামী এটা আবারও দেখিয়েছে। তো যাই হোক, এখানে 30টা আসন এনসিপি কে আমার মনে হয় অতিরিক্ত হয়ে গেছে, তাদের 10 থেকে 12টা আমার মনে হয় দেওয়াটাই উপযুক্ত ছিল, কিন্তু তারা এই কাজটা, আমার মনে হয় যে এনসিপি এতগুলা দেওয়া, এটা আমার দৃষ্টিতে একটু বেশি হয়ে গেছে এবং অতিরিক্ত দাম দেওয়া হয়ে গেছে আমার মনে হয়। এরপরে 8 নম্বরে রয়েছে বিডিপি, তাদেরকেও দেওয়া হয়েছে 2টি, এবং জাকপা আসলে এটা আমার একটা পছন্দের একজন মানুষ এবং খুব ভালো বক্তৃতা দেন, সোচ্চার একজন মানুষ, তাদেরকে 3টা দেওয়া হয়েছে। এবং খেলাফত মজলিসকে দেওয়া হয়েছে 4টা, নিজামে পার্টিকে দেওয়া হয়েছে 2টা এবং জামায়াতে ইসলামী 190টা। তার মানে 110টা আসন কিন্তু জামাত ইসলামী ছেড়ে দিল জোটের জন্য। বলা চলে যে এটা একটা মানে বিশাল বড় একটা ব্যাপার। জামায়াতে ইসলামীর 190টি আসনে নির্বাচন, এটা আমার দৃষ্টিতে যদি বলেন, এটা আসন হিসাবে যেহেতু জোটের প্রয়োজন আছে, এখানে জোটটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানে কিছু হাই ভোল্টেজ লোক রয়েছে, যেমন আল্লামা মামুনুল হক এবং কর্নেল অলি আহমেদ, এবং রয়েছে আপনার এই যে এনসিবির আপনার নাহিদ। হ্যাঁ, এই সমস্ত কিছু হাই ভোল্টেজ পাওয়ার রয়েছে। এই হাই ভোল্টেজ পাওয়ার গুলো দরকার আছে, এই ভোল্টেজ গুলো আন্তর্জাতিক ভাবে, দেশীয় ভাবে, সব দিক থেকেই এদের গ্রহণযোগ্যতা রয়েছে, দেশের মানুষের মধ্যে এদের একটা অবস্থান রয়েছে। তো এইদেরকে আমি আমার হিসাবে নেওয়াটা একদম যৌক্তিক। এবং জামায়াত ইসলামী যেটা উদার একটা রাজনৈতিক দল এবং উদার ভাবে সবাইকে পছন্দ করে, ভালোবাসে, উদার ভাবে যে তারা রাজনীতি করতে চায়, দেশকে এগিয়ে নিতে চায়, সেটা কিন্তু এখানে সুস্পষ্ট ভাবেই কিন্তু দেখা গেছে। এবং আমি মনে করি যে এখানে জামায়াত ইসলামীর যে জোটটা হয়েছে, সম্পূর্ণ জুলাইয়ের আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছে, সেটা সপক্ষের শক্তিদের দ্বারা। এবং এই যে ইস্তেহার নিয়েও কিন্তু অনেকগুলো কথা হচ্ছে, কারণ ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনার বিএনপির জামায়াত ইসলামী যে ইস্তেহারটা দিবে, সেই ইস্তেহারটা ইতিমধ্যে খসড়া তারা চূড়ান্ত করে ফেলেছে এবং যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এই খসড়াটা কিন্তু চলে আসতে পারে। এবং আরো একটা ব্যাপার হলো যে এই খসড়াটা কিন্তু জনগণের, জনসাধারণের কিন্তু মতামত এখানে নেওয়া হবে। তো জনসাধারণের মতামত নেওয়া হবে, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু মানে খুবই ভালো একটা অবস্থান এবং মানুষের যে প্রতিফলন, মানুষ কি চায় আগামী সংসদ নির্বাচনে, সেই জিনিসটা কিন্তু প্রাধান্য দিতে যাচ্ছে জামায়াতে ইসলামী এবং তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে জনসাধারণকে, জনসাধারণের কথাকে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে। এই বিষয়টা বলা চলে যে অনেকটা স্পষ্ট। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে জামায়াত ইসলামী কিন্তু
জনগণের যে কথা সেটা কিন্তু ভাবে, সেটা কিন্তু এখানে স্পষ্ট করেছে। তো যা হোক সবকিছু মিলে এই যে জোটটা হলো, এই জোটটা যদি এখনো নিশ্চিত নয় পুরোপুরি ভাবে, তবে যদি নিশ্চিত হয় তাহলে আমার দৃষ্টিতে এটা একটা অসাধারণ একটা জোট হবে। এবং এই যে এই জোটের ভিতরে কোনো নাস্তিক মার্কা লোক বা দেশ বিরোধী, ইসলাম বিরোধী এই ধরনের কোনো কিছু নাই। যদিও এনসিপি তে ২-৪ জন আছে। তবে আমার মনে হয় এনসিপি তে যেভাবে বেরিয়ে যাচ্ছে ২-৪ জন, তারা মূলত একটু ওই টাইপের মানুষ। তো তারা বেরিয়ে যায় আমার দৃষ্টিতে এটা আরো ভালো বিশুদ্ধ হলো আমার দৃষ্টিতে, আমি যেটা মনে করি। আমার ব্যক্তিগত মত আপনার এনসিপি বিশুদ্ধ হয়ে সত্যিকারের একটা বিপ্লবী দল গড়ে উঠুক, দেশ গঠনে ভূমিকা রাখুক। এটাই হচ্ছে আমার সর্বশেষ একটা মানে আমার কথা। তবে এখানে বিষয়টা হলো সব মিলিয়ে আমি এই ১৩ দলীয় জোটকে বলবো একটা অসাধারণ একটা জোট এবং বাংলাদেশকে এগিয়ে নিতে এই জোটকে অনেক অনেক বেশি কাজ করতে হবে এবং এরা আসলেও সক্ষম কাজ করতে। তো যা হোক সর্বশেষ এইটুকু ছিল আজকের বিশ্লেষণ। আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।